গত কয়েকদিনে দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে ঝানু রাজনৈতিক বিশ্লেষকরাও একটি বিষয়ে প্রায় নিশ্চিত সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের ধারণা ছিল নবগঠিত জাতীয় সংসদে একক ও বিশাল সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে বিএনপির মনোনীত প্রার্থী একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও অনায়াসেই বঙ্গভবনের মঞ্চদে আসীন হবেন। সকলেই ভাবছিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে সম্পূর্ণ উত্থাপহীন ও একতরফা একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে। তবে রাজনীতিতে চূড়ান্ত বলে কিছুই থাকে না। বিনা লড়াইয়ে সেই স্বস্তিদায়ক ধারণায় পানি ঢেলে দিয়েছে দেশের বিরোধী রাজনৈতিক শিবির। বঙ্গভবনের দৌড়টি একমুখী হতে যাচ্ছে এমন ভাবনার ঠিক শেষ মুহূর্তেই রাজনীতিতে ঘটে গেল বড় ধরনের এক মোড়। একদিকে ক্ষমতাসীন বিএনপি তাদের দীর্ঘদিনের অন্যতম আস্থাভাজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সর্বোচ্চ পদের জন্য মনোনীত করেছেন, অন্যদিকে তাদের এই সিদ্ধান্তকে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটভুক্ত ১১ দল। বিরোধী এই শক্তি জামাত নামিয়েছে বিএনপির এই এক সময়ে প্রভাবশালী নেতা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে। এর ফলে রাষ্ট্রপতি পদের লড়াইতে এখন সামনাসামনি রাজনীতির দুই হেভিওয়েট ব্যক্তিত্ব। বিএনপির ভেতরের নানা সমীকরণ শেষে এটি স্পষ্ট যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনের পথেই হাঁটছেন। একদিকে মাঠের রাজনীতির অত্যন্ত ধৈর্যশীল ও অভিজ্ঞ এক কূটনীতিক, অন্যদিকে সাবেক সামরিক কর্মকর্তা ও কঠোর মেজাজের কৌশলবিদ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রাজনীতিক এই মনস্তাত্ত্বিক দাবার খেলায় শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসবেন এবং বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন। রাষ্ট্রপতি পদের আলোচনায় বহু নাম উঠে আসলেও লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকা এই দুই ব্যক্তিত্বের অবস্থান বিশ্লেষণ করা যাক। মির্জা ফখরুল হলেন ক্ষমতাসীন বিএনপির মূল কাণ্ডারি, যিনি বিগত ১.৫ যুগ ধরে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। পরিচ্ছন্ন ও মার্জিত ভাবমূর্তির কারণে সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। বিএনপি মূলত তার এই দীর্ঘ রাজনৈতিক লড়াই, ত্যাগ ও কারাবরণের স্বীকৃতি হিসেবেই তাকে দেশের সর্বোচ্চ পদে আসীন করতে চাইছে। বিপরীত মেরুতে বিরোধী শিবিরের প্রার্থী কর্নেল অলি আহমেদ রাজনীতির মাঠে একজন পোরখাওয়া সামরিক কৌশলবিদ। এর চেয়ে বড় বিষয় হলো, তিনি কেবল একজন বীর মুক্তিযোদ্ধাই নন, বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বিএনপি গঠনের একদম প্রথম সারির উদ্যোক্তা ছিলেন। এক সময় তাকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হতো। জামাত ও মিত্র জোট মির্জা ফখরুলের বিপক্ষে অলি আহমেদকে দাঁড় করিয়ে বিএনপির সামনে একটি জটিল মনস্তাত্ত্বিক প্রশ্ন তুলে দিয়েছে। কারণ বিএনপি নেতৃত্ব চাইলেই দলের প্রতিষ্ঠাতা সদস্যকে সরাসরি খাটো করে দেখতে পারবে না। তবে বাস্তবতার দিকে তাকালে দেখা যায়, কর্নেল অলির প্রার্থিতার কারণেই নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রূপ পেলেও তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা কতটুকু? বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি নির্বাচন সাধারণ পদ্ধতির মতো সরাসরি জনগণের ভোটে হয় না। এটি সম্পন্ন হয় একটি নির্বাচন মণ্ডলীর ইলেকটোরাল কলেজের মাধ্যমে, যেখানে জাতীয় সংসদের ৩৫০ জন নির্বাচিত প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন। অর্থাৎ সংসদে যে দলের আসন শক্ত ও অবস্থান বেশি, সেই দলের প্রার্থীর বিজয়ী হওয়া কেবল সময়ের ব্যাপার। সংসদের বর্তমান দলীয় শক্তির হিসাব বলছে, ক্ষমতাসীন বিএনপির হাতে রয়েছে ২/৩ চেয়েও বেশি একক সংখ্যাগরিষ্ঠতা। এর বিপরীতে জামাতে ইসলামী ও তাদের ১১ দলীয় জোটের যৌথ আসন সংখ্যা এই বিশাল সংখ্যার তুলনায় নিতান্তই অপ্রতুল। ফলে আগামী ২০ আগস্ট সংসদে গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে গতানুগতিক ও সাংবিধানিক হিসেব অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বড় ব্যবধানে জয়ী হয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে যাচ্ছেন। এখন একটি যৌক্তিক প্রশ্ন আসতেই পারে, পরাজয় নিশ্চিত জেনেও বিরোধী জোটের এই লড়াইয়ের উদ্দেশ্য কী? মূলত এখানেই জামাত ও তাদের শরিক দলগুলো
তাদের দীর্ঘদিনের কৌশলগত রাজনৈতিক চালটি চেলেছেন। এই চালটি কেবল একটি পদের জন্য নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা তৈরির জন্য। রাষ্ট্রবিজ্ঞানের ছায়া সরকার বা শ্যাডো গভর্নমেন্ট একটি ধারণা রয়েছে, যার মাধ্যমে বিরোধী দলসমূহ রাষ্ট্র পরিচালনায় এলে তাদের কাঠামো কেমন হতে পারে তা আগাম জানান দেয়। নিশ্চিত হার জেনেও কর্নেল অলি আহমেদকে প্রার্থী করে জামাত জোট দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে। আর সেই বার্তাটি হলো, আজ সংসদে পর্যাপ্ত সংসদ সদস্য না থাকলেও ভবিষ্যতে যদি তারা সরকার গঠনে সক্ষম হয়, তবে রাষ্ট্রের শীর্ষ পদে কর্নেল অলির মতো অভিজ্ঞ ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাকেই বসানো হবে। এই একটি পদক্ষেপের মাধ্যমে জামাত জোট নিজেদের কেবল নির্দিষ্ট গণ্ডির দল হিসেবে না দেখিয়ে উদার, প্রগতিশীল এবং সামরিক ব্যাকগ্রাউন্ডের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানোর একটি জাতীয় ভাবমূর্তি তৈরি করতে চেয়েছে। ক্ষমতাসীনদের বিশাল ভোট ব্যাংক ভেদ করে অলি আহমেদের বিজয়ী হওয়া কার্যত অসম্ভব। তবে জয়ের আশা না থাকা সত্ত্বেও এই প্রতিদ্বন্দ্বিতা দিয়ে বিরোধী শিবির মাঠ খালি না ছাড়ার বার্তা দিল। বিনা বাধার নির্বাচনে মির্জা ফখরুল জয়ী হলে আন্তর্জাতিক অঙ্গনে একদলীয় শাসন ব্যবস্থার বার্তা যাওয়ার সুযোগ থাকত। প্রতিদ্বন্দ্বী দাঁড় করিয়ে জামাত বোঝাতে চাইল যে দেশে বহুদলীয় গণতান্ত্রিক চর্চা বজায় আছে এবং তারা ক্ষমতাসীনদের জন্য কোনো জায়গা সহজে ছেড়ে দেবে না। অলি আহমেদ বিএনপির সাবেক শীর্ষ নেতা ও অন্যতম প্রতিষ্ঠাতা হওয়ায় ভোট চলাকালে বিএনপির অনেক সদস্যদের মধ্যে আবেগ তৈরি হতে পারে, যদিও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তাকে ভোট দেওয়ার সুযোগ কারণেই 23তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৈরি হওয়া এই নাটকীয়তা স্পষ্ট করে দিচ্ছে যে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ আর একপেশে থাকছে না। বিরোধী জোট নিজেদের কৌশলে নতুন মাত্রা আনছে। হিসেব নিকেশ অনুযায়ী কর্নেল অলির হয়তো রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না, তবে তার এই প্রার্থিতা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবেই থাকবে। আর সব সমীক্ষা ও হিসাব শেষে বঙ্গভবনের সর্বোচ্চ আসনে বসে রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত জোটের এই পদক্ষেপে বঙ্গভবনের নির্বাচনে হয়তো কোনো বড় ধরনের রদবদল আসবে না, তবে জাতীয় রাজনীতির নতুন মেরুকরণে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতদিন ধরে রাজপথের আন্দোলনে যে বিরোধীদের দেখেছে দেশবাসী, এখন সংসদের ভেতরে ও বাইরে কৌশলগত লড়াইয়ে তারা নিজেদের আলাদা অবস্থান সুসংহত করার চেষ্টা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনের মঞ্চদে বসলে যেমন বিএনপির জন্য তা হবে এক ঐতিহাসিক অর্জন, তেমনি কর্নেল অলির এই প্রতীকী লড়াই বিরোধী শিবিরের দীর্ঘমেয়াদী রাজনৈতিক শককেই ত্বরান্বিত করবে। সব মিলিয়ে 23তম রাষ্ট্রপতি নির্বাচন কেবল একটি পদের লড়াই নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ সংসদীয় ও গণতান্ত্রিক ব্যবস্থার এক নতুন অধ্যায়ের সূচনা। আগামী দিনগুলোতে এই সমীকরণ কোন দিকে মোড় নেয়, রাজনীতির মাঠে কে কিভাবে নতুন ঘুঁটি চালেন, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, জাতীয় রাজনীতির এই নতুন মোড় এবং বঙ্গভবনের লড়াই নিয়ে আপনার কি মতামত? কর্নেল অলির এই প্রার্থিতা কি বিরোধী জোটের জন্য সঠিক কৌশল ছিল, নাকি এটি ছিল কেবলই একটি প্রতীকী পদক্ষেপ? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর প্রতিনিয়ত নতুন নতুন রাজনৈতিক খবর ও গভীর বিশ্লেষণের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।